আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফরিদ ভাইকে দিয়েই শুরু করি। ফরিদ ভাই দীনেশ ত্রিবেদী বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর গণমাধ্যমকে বলেন, ভারত ও বাংলাদেশের ১৬০ কোটি মানুষকে আলাদাভাবে দেখছেন না তিনি। তিনি দুই দেশের পারস্পরিক কল্যাণ, অর্থনৈতিক অগ্রগতি এবং সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার উপর জোর দেন। প্রশ্ন হলো, তাঁর এ চিন্তাকে আপনি কিভাবে দেখেন ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমাদের সবার প্রিয় রাশেদ হায়দার ভাই এবং দুষ্ট লোকেরা বলে তিনি নাকি পিনাকির প্রতিবেশী। আজকে আমাকে বলেছে, আমিও বলেছি। যাই হোক, মানে ফ্রান্সে থাকার সুবাদে এটা বলেছেন। আপনি সহ এবং আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে কথাটা বলেছেন যে আমাদের যে আ বিএনপি সরকারের যে প্রতিনিধি যে কথাটা বলেছেন, দীনেশ ত্রিবেদী আসার তার বক্তব্যের কারণে তিনি আসলে এটা স্বাভাবিকভাবে বলেছেন, তার সাধারণ বক্তব্য। এই বক্তব্যটাকে যে জামাত বিএনপির হৃদয়ে আঁতে ঘা লাগবে ওটা আমরা জানতাম। আর দীনেশ ত্রিবেদীকে যদি মনে করে তিনি ভুলে বলেছেন তাইলে ভুল হবে। তিনি শুধু রাজনীতিবিদই নন, তিনি একজন কূটনীতিবিদ। তিনি একজন মন্ত্রীও ছিলেন, এমপি ছিলেন। আপনি খেয়াল করেন আমাদের দেশে আমার ধারণা আমাদের দেশের কোনো ক্যাবিনেট মিনিস্টারকে যদি বলে যে আপনি ভারতে, নেপালে, শ্রীলঙ্কায় আপনি রাষ্ট্রদূত হয়ে যান। আমি নিশ্চিত সে গলায় দড়ি দিয়ে মরবো তাও যাবে না। বলব সে মনে করবে এটা ডিমোশন। কিন্তু দেশের স্বার্থে আপনি দেখেন এই ব্যক্তি, এই দীনেশ ত্রিবেদী তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং বর্ষীয়ান এবং পণ্ডিত ব্যক্তি। সেই ব্যক্তিটি কিন্তু দেশের স্বার্থে তিনি রাষ্ট্রদূত হয়ে এসেছেন বাংলাদেশের মতো একটি ছোটখাটো দেশে। কারণ আমেরিকা, ইউরোপ মানে পরাশক্তিগুলোর দেশের তুলনায় এটা সাধারণ সেই দৃষ্টিতে। কোন দেশই ছোট নয়, কোন দেশই বড় নয় আমার দৃষ্টিতে। কিন্তু তিনি এসেছেন সাধারণ দৃষ্টিতে এটা ছোট একটা দেশ। কিন্তু তিনি এখানে এসেছেন এই বক্তব্যটা দিয়েছেন এমনি, এমনি দেন নাই। এর আগে পিছে শানে নজুল অবশ্যই আছে। আর তিনি কিন্তু জানতেন যে এই বক্তব্যটাকে সামনে এনে অনেক কথা বলবে সরকারি দল, বিরোধী দল। আসলে বিরোধী দল বলতে কিছু নাই। আমার সাথে রাশেদ হায়দার ভাই একমত হবেন কিনা, এইডো সাহেব একমত হবেন কিনা, দর্শক একমত হবেন কিনা জানি না। আমি বরাবরই বলে আসতেছি। সারা পৃথিবীতে সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, স্বতন্ত্র দল থাকে। এই পৃথিবীতে ১ম একটি সরকারের দল আমরা পেলাম যাদের সরকারের সরকারি বিরোধী দল থাকে, সরকারের সরকারি স্বতন্ত্র দল থাকে। কিভাবে? আজকে ভেপি নুরা বলেছে, এই ভেপি নুরা যে ছাত্রলীগের উস্টার দাম দেখছেন? ছাত্রলীগের থাবড়ার কি দাম? ছাত্রলীগের লাথির কি দাম? ছাত্রলীগকে কাউরে থাবড়া দিলে, লাথি দিলে সে মন্ত্রী হয়ে যায়। হায়, হায় রে! কি ভুলটা করছি। নুরুরে কেন যে রক্ষা করতে গেছিলাম? ছাত্রলীগের যদি বলতাম আমার ২ টা লাথি উস্তাদ দাও তোমরা, আজকে আমি মন্ত্রী হইতে পারতাম। ছাত্রলীগের উস্টার কত দাম বুঝতে পারছেন? সে এখন মন্ত্রী। সে বলেছে কি জানেন? যে আমাদের শত্রু কমন শত্রু আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। তার মানে কি? এটা তো একটা সরকারি দল বলতে পারে না। আর বিরোধী দল এটা সায় দিতে পারে না। তার মানে আমি যেটা বলি, এই ভিপি নুরা প্রমাণ করে দিয়েছে তার বয়ানে যে আসলে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, কোনো স্বতন্ত্র নাই। সবই সরকারি বিরোধী দল। যেমন সরকারি মৌলবি থাকে ওরকম সরকারি বিরোধী দল, সরকারি স্বতন্ত্র দল। তো সরকার স্বতন্ত্র পার্টি। তো এরা আওয়ামী লীগকে কর্মক্ষেত্র মনে করেছে। তো এখন দীনেশ ত্রিবেদী সাহেব উচ্চতায়ও যেমন, চেহারায়ও তেমন, যোগ্যতায়ও তেমন, পাণ্ডিত্যেও তেমন। তিনি কিন্তু মানে তিনি তিনি কিন্তু মৌসাকে ঢিল মেরে দিয়েছেন। তিনি এসেছেন কোথা দিয়ে? বাই রোড। এই রেকর্ড নাই। আমি জানি না হায়দার ভাই ভাই আপনি জানেন কিনা? এরকম কোনদিন ঘটেছে কিনা? বাংলাদেশের ইতিহাসে বোধহয় এটা ১ম যে বাই রোডে তিনি আসলেন। শুধু বাই রোডে আসেন নাই, তারপরেও তিনি হেলিকপ্টার ব্যবহার করেন নাই। তিনি গাড়িতে এসেছেন। বাই রোডে এসেছেন। অথচ আমাদের কেসকিবান্দির পোলারা তারা হেলিকপ্টার চলে ৪৮ ঘন্টায় ৬ বার। কিন্তু এত বড় একটা মন্ত্রী, নেতা, সাবেক মন্ত্রী, সাবেক নেতা, রাষ্ট্রদূত বাই রোডে আসতেন তাও ১ম দিন। তো আপনি যেটা বললেন, এই যে আমাদের সরকারি লোক যে কথা বলেছে তার হাতে ঘা কেন লেগেছে? কারণ তিনি বলেছেন আমাদের সংস্কৃতি এক। আমরা ১৪০ কোটি, আপনারা আছেন ২০ কোটি, ১৬০ কোটি। তিনি পজিটিভ চিন্তা নিয়েই বলেছেন। কারণ প্রতিবেশী, পড়শির সাথে ফষ্টি ঘাটে না। ভারত, আমরা ভারতকে খোঁচাইতেছি। ভারত কিন্তু বারবার প্রতিবেশী সুলভ আচরণ করতেছে। কিন্তু আজকেও আমাদের বিএনপির যে ব্যক্তি তার এত সিট হাতে ঘা কেন লেগেছে জানেন? কারণ হলো যে তিনি তো আসলে পাকিস্তানের সাথে নিজেকে গোনেন। তিনি চাইছিলেন পাকিস্তানের অ্যাম্বাসেডর হাই কমিশনার বলবে, "হাম লোগ ২৫ করোড় হ্যায়, তুম লোগ ২০ করোড় হায়। হাম লোগ মুসলমান কালেমা গো ভাই, ভাই হায়।" এটা বলবে। বাংলাদেশের এই বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা এইটা শুনতে চায়। তারা ভারতকে ধারণ করে না, করতে চায়ও না। পাশাপাশি আবার এই ভারত বাংলাদেশকে স্বাধীন করার সহযোগিতা করেছে, পাকিস্তান ভেঙেছে এই বেদনা তারা ভুলতে পারে না। তাই এই বক্তব্যকে তারা ভিন্ন রকম ভিন্ন ব্যাখ্যা করবে এটাই স্বাভাবিক। আর এই খোরাকটা
দীনেশ ত্রিবেদী প্রথম দিনে সে কিন্তু ছক্কা মেরে দিয়েছেন। এটা যারা কূটনীতির সরাসরি বুঝে তারা কিন্তু বুঝে ফেলেছে। দেখেন তার আগে কি ঘটলো? রামমূর্তি। তার আগে কি ঘটলো? ভারতের সীমান্তের পুশব্যাক, পুশিন। তো পুশিন, তারপর রংপুরে রামমূর্তি, তারপর দীনেশ ত্রিবেদী বয়ান এবং তিনি বাই রোডে আসলেন। তিনি কিন্তু ছক্কা মেরে দিয়েছেন। ক্যাচ এরা কিন্তু কেউ ধরতে পারবে না। কারণ কি জানেন? কারণ এটা তো ছক্কা মারছে। ৪ মারলে না আপনি ধরবেন। ক্রিকেটের ভাষায় যদি বলি যে ৪ মারলে না আপনি ধরতে পারবেন। আর যদি ফুটবল হয় তাহলে আপনি পেনাল্টি বক্সে যদি একাও গোল করে গোলকিপার থাকে। কিন্তু ভাই ছক্কা মারলে ধরবেন কেমনে? এটা তো আসমান দিয়ে যাইতেছে। দীনেশ ত্রিবেদী একটা ছক্কা মেরে দিয়েছেন। এরা এখন একটু দৌড়াবে, চিৎকার চেঁচামেচি করবে। তিনি ৬ নিয়ে নিয়েছেন। এবং বাংলাদেশকে তিনি এই কথা বলার মাধ্যমে ইচ্ছা করে একটা বিতর্ক সৃষ্টি হওয়ার সুযোগ দিয়েছেন। আবার যারা সামাজদার তাদের ইশারা সামাজদার গেলে ইশারা বিকাবে। তবে তিনি প্রতিবেশী, আমি এই বক্তব্যকে নিচ্ছি প্রতিবেশী সুলভ বক্তব্য। কিন্তু আমাদের বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছে তারা তো বাংলা সংস্কৃতি ধারণ করে না। এই যে কলকাতার ২ নাম্বার বুদ্ধিজীবীরা, কলকাতার চিঙ্কুবাম, পিঙ্কুবাম, মিঙ্কুবাম, শেকুবাম, জেকুবাম এরা বারবার বলে না আমরা সবাই বাংলার সংস্কৃতি এক। আজকে কিন্তু ঘোষণা দিয়েছে বিএনপি, জামাত যে তাদের সাথে ওই বাংলার সাথে এই বাংলার সংস্কৃতির মিল নাই। কারণ এই বাংলার সংস্কৃতির মিল হলো পশ্চিম পাকিস্তানের সাথে। এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। এই যে চিঙ্কুবাম কয়টা ভারতে যখন জুলাই সন্ত্রাস হলো, তখন এই ভারতের কলকাতার চিঙ্কুবামেরা মিছিল করেছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ হাই কমিশনের সামনে। মনে আছে? মিস্টার কলকাতার চিঙ্কুবাম শুনে রাখো, কান খুলকার শুনলো। আর বাংলায় যদি বলে কান খুলে শুনে নেন। এই বাংলাদেশের মুসলমান নিজেদের বাঙালি মনে করে না। এই বিএনপি মুসলমান যারা নিজেদের বিএনপি মুসলমান বলবে কিন্তু বাঙালি মুসলমান বলবে না। তারা নিজেদের বাঙালি মনে করে না। তারা বাঙালি ভাষার সাথে নিজেদের মিল খুঁজে পায় না। তারা মিল খুঁজে পায় পাকিস্তানের সাথে। ৩০ লক্ষ হত্যা করলেও অগণিত নারী ধর্ষণ করলো। তারা মিল খুঁজে পায় ৭ সমুদ্র ১৩ নদীর পারে তুরস্কের সাথে। তারা মিল খুঁজে পায় আফগানিস্তানের সাথে নিজেদের। তারা মিল খুঁজে পায় সৌদি আরবের সাথে। যদিও কালকে দেখলাম সৌদি আরবে এক পাকিস্তানিকেই কাপড়-চোপড় খোলাইছে। বলে, "বেটা খোল। তুই বেটা আরব না, এই পোশাক কেন পরছস?" কানটা ধরে তার কাপড়-চোপড় খোলে। "তুই আরবি না, আরবি পোশাক কেন পরলি?" আরবিরা পাকিস্তানিদের এই পোশাক খুলে রাখছে। আবার পাকিস্তানের আমগর পোশাক খোলে। ওই লাল টুপিওয়ালা একটা আছে পাকিস্তানে। সে কি বলেছে জানেন? এই যে ১ সপ্তাহ হয় নাই। সে বলেছে ১ সপ্তাহ না ৪ দিন হয় নাই। ওই লাল টুপিওয়ালা বলে পাকিস্তানে বুঝবে সে কে টিভিতে আসে। সে বলেছে কি জাহিদ নাকি জাহেদ এরকম নাম। সে বলেছে বাংলাদেশী রইলো বাঙালি রইলো মাছ খায়, গান্দা, ভাত খায়। এগুলো বলছে এই তো ৪ দিন হয় নাই। আর সেই বাংলাদেশীরা ওদেরকে এত ভালোবাসে। কিন্তু পশ্চিম বাংলার বাঙালিদের তারা ধারণ করে না। পশ্চিম বাংলার সংস্কৃতিকে ধারণ করে না। এরা ধারণ করে সেই পশ্চিম পাকিস্তানকে যারা আমাদের বলে আমরা হইলাম গান্দা, আমাদের শরীরে মাছের গন্ধ। তাদেরকে এই দেশের মানুষ ভালোবাসে। এই দেশের মানে এই বিএনপি, জামাত, হেফাজত। এরা বাংলা ভাষাভাষী কলকাতাকে ধারণ করে না। তারা ধারণ করে লাহোরকে, তারা ধারণ করে করাচিকে। ঠিক আছে? বেলুচিস্তানকে আবার ধারণ করে না। কারণ বেলুচিস্তানকে যদি ধারণ করে তাইলে আবার দাল মেকুস কালা হয়ে যাবে। সেজন্যই আপনি দেখেন মানে আওয়ামী লীগ শব্দটাই তাদের ২ বাংলাদেশের পাকিস্তানিদের জন্য সমস্যা, পাকিস্তানের পাকিস্তানিদের জন্য সমস্যা। এখানে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাখছে। এই তো ৩-৪ দিন হইল। ওই যে তাদের তথাকথিত আজাদ কাশ্মীরে সেখানেও আওয়ামী লীগ নিষিদ্ধ। তো দীনেশ ত্রিবেদীর কথা যেটা বললেন, তিনি কিন্তু ছক্কা মেরে দিয়েছেন। অথবা তিনি রঙের টেক্কাটা ১ম এই ছেড়ে দিয়েছেন। রঙের টেক্কা মানে বুঝান তো? আপনি যাই ছাড়েন ওকে লিডটা আপনাকে দিয়ে দিতে হবে। এই গেমটা খেলে দিয়েছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই। ধন্যবাদ। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছেও আসি। এই বিষয়টা নিয়েই আলোচনা করতে চাই। যেহেতু বিষয়টা খুবই চাঞ্চল্যকর এবং ব্যাপক আলোচিত ও চর্চিত হচ্ছে। অ্যা ২ দেশের পারস্পরিক কল্যাণ, অর্থনৈতিক অগ্রগতি এবং সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার উপর জোর দেন তিনি। এবং তিনি ১৬০ কোটি মানুষকে একসাথে দেখতে চান। আলাদাভাবে দেখতে চান না। এই যে তার মন্তব্য, এ এই যে এই যে পারস্পরিক কল্যাণ, এই যে পারস্পরিক অর্থনৈতিক অগ্রগতি, এর জন্য তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজন। তিনি কি পারবেন এই সম্পর্ককে এগিয়ে নিতে রাশেদ হায়দার ভাই? কি মনে হয়? ধন্যবাদ মাসুদ ভাই, ফরিদ ভাই এবং যারা আমাদেরকে দেখছেন। তবে আমি শেখ ফরিদ ভাইয়ের একটা কথার উপর আমি খুব নাখোশ। সেটা হচ্ছে শেখ ফরিদ ভাই আমারে বলল যে আমি ৩ ইঞ্চির পাশে থাকি। না রে ভাই ৩ ইঞ্চি আমি এক্সাম্পল আমি থাকি শাপলা চত্বর ৩ ইঞ্চি থেকে ময়মনসিংহের ওই যে একটা মসজিদ আছে না? পাগলা মসজিদ এর দূরে। আপনি যদি বলতেন যে ভাই আমি ডাক্তার ইউনূস কাকার পাশে থাকি তাইলে এটা কথা ছিল কারণ ৩০০ গজের দূরত্ব আমাদের মধ্যে। এটা আমি স্বীকার করতাম। কিন্তু ওই ৩ ইঞ্চির সাথে না। আরেক তথ্য ফাঁস হয়ে গেল। আপনি আমাদের আদম ব্যাপারী ইউনূসের প্রতিবেশী। যাক এটা জানতাম না। এইবার কিন্তু ভাই তাইলে শুনেন ঝড়ে মেরে দিছে। দীনেশ ত্রিবেদীর মতো ঝড়ে মেরে দিছে কিন্তু। দেখেন তথ্য বের হয়ে গেছে। জি, ধন্যবাদ। সেটাই তো এখন এই যে আমার ফরিদ ভাই যেগুলা বলল, কথা কিন্তু 100% কারেক্ট।
আপনি একটা কথা ফালাইতে পারবেন, তর্কের খাতিরে তো অনেক কিছু অস্বীকার করতে পারবেন। কারণ ওনার মতামত, আমার মতামত বা মাসুদ সাহেব আপনার মতামত সকলের কাছে ভালো লাগবে না। আবার সকলের কাছে খারাপও লাগবে না। এখন যাদের কাছে ভালো লাগবে, যাদের কাছে খারাপ লাগবে যার, যার মতামত। কারণ আমরা কেউ তো বউ জামাই না যে সবকিছু মানাইয়া চলতে হবে। লাগবে না ভালো। এখন ওই যে বললেন উনি যে ক্যাবিনেট মিনিস্টার। তবে দাদা ২ টা কথা ছেড়ে দিয়ে গেছেন এখানে। বাংলাদেশে যেমন আমরা যে মন্ত্রী বললে স্বরাষ্ট্রমন্ত্রী বুঝি খুব পাওয়ারফুল। কারণ আমাদের তো বেতায়। পাছার ছাল লাল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব পাওয়ারফুল। কিন্তু ওয়ার্লড ওয়াইড যদি একটু গুগল করেন সেখানে হচ্ছে যে রেলমন্ত্রী সবচেয়ে সেরা। আর যিনি এসেছেন উনি রেলমন্ত্রী ছিলেন। একসময় মমতা ব্যানার্জিকেও ইন্ডিয়ার দেশের জন্য প্রয়োজন ছিল, ওনাকেও রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দিছিলেন। রেল মন্ত্রণালয় সারা ইন্ডিয়াতে কত হাজার রেল আছে, আমাদের দেশে তার ১০ ভাগের ১ ভাগও না। পৃথিবীর সবচেয়ে বড় রেল মন্ত্রণালয়। বড় রেল মন্ত্রণালয়। তো এই জায়গায় যেই লোকটা কাজ করছে তার মানে তার কতটুকু অভিজ্ঞতা, কত ভালো এটা বুঝতে পারেন। তো উনারে পাঠাইলেন আমার দেশের অ্যাম্বাসেডর করে, যে দাদা যে কইলো না যে অ্যাম্বাসেডর করে আমাদের ক্যাবিনেট মিনিস্টারের বললে হে বলে যে হ্যাঁ তুমি আমার অ্যাম্বাসেডর করবে, এটা তো ডিমোশন হয়ে গেল। হ্যাঁ, কারণ আমাদের সেনাবাহিনীর মেজরেরা ওই ঘুষ দিয়া ১০ লাখ ২০ লাখ টাকা ঘুষ দিয়ে ডিমোশনে বর্ডারে যায় ধান্দা করতে। জি। আর ভারতের ক্যাবিনেট মন্ত্রীদেরকে পাঠানো হয় যে সম্পর্ক করতে, কি দেশের সাথে। দেশের সাথে। এখন আপনি একজন ডিপ্লোমেট পাঠাইতে পারতো না? ওখানে কি আমাদের দেশে যেমন বিসিএস ক্যাডার আছে, ওদের দেশেও আছে না আইপিএস ক্যাডার? পাঠাইতে পারতো। কিন্তু ওদের মাথায় রাজনীতিবিদদের মতন এত ক্রিটিক্যাল জিনিসপত্র ঘুরতো না। এইজন্য উনারা পাঠাইছে। আর দাদা বলল না যে হেলিকপ্টারে চড়ে এটা উনি হাইটে আসছে। আমার মতে এটা সাইন করে দিছে উনি। ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যখন আপনার এই যে অ্যাম্বাসেডর, এমনকি মন্ত্রীরাও যায়, ওরাও বিমানে যায় না, ট্রেনে যায়। ম্যাক্সিমাম দেখছি ট্রেনে যায়। যেমন ইউকে তে যত অ্যাম্বাসেডর আসে সবাই ট্রেনে আসে, ইউরোস্টারে চলে আসে, বিমানে যায় না। মজা লাগে ওদের কাছে। উনি হাইটে আসছেন। আর ভারতের সাথে আমাদের জমি এক জায়গায়, একই লেভেলে। পাকিস্তানের সাথে আমাদের জমি নেই। এখন আপনি কি এটা কইতে পারেন যে বাংলাদেশে আমি পানি দিমু, এই পানির এক বুঁদ পানিও ভারতের মাটিতে যাবে না? এটা তো কইতে পারবেন না। বা ভারতে এক বালতি পানি ঢালে দিলে আমার দেশে আসবে না তা তো না। কারণ জমিন তো এক। উনি কিন্তু ওই কথাটা বলছেন যে আমাদের ভূমি তো এক। আর আমাদের যে ২০ লাখ, আমাদের ২০ কোটি, ওনাদের ১৪০, ১৬০ কোটির কথা বলছেন। তার কারণটা কি জানেন? ব্রিটেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এটা আপনারা সবাই জানেন। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবতো না, এটাও জানেন। কিন্তু অল্প কিছুদিন আগে ফ্রান্সের সাথে একটা চুক্তি হইছে ব্রিটেনের, যে ব্রিটেন হচ্ছে যে ১১ নাম্বার দেশ, ফ্রান্সের সাথে চুক্তি করছে যে ফ্রান্সের পারমাণবিক ছাতার নিচে ওরা আসছে। এরা এত শক্তিশালী এক একটা দেশ, এরা যদি এক হইতে পারে, সারা ইউরোপের কি আছে যে ওরা আজকে এত ধনী? ওদের মধ্যে হচ্ছে ঐক্য আছে, ওদের বর্ডার নাই। বর্ডার আছে, সবার যার যার বর্ডার আছে, কিন্তু আসলে বর্ডার নাই। আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে আমরা জানি না যে আসলে বর্ডার ক্রস আছে কিনা, রাইট? ক্রস করছি কিনা জানি না। আমি গত প্রোগ্রামে আপনাদের বলছিলাম, আমি একটা চাকরি করতাম মানে সুইজারল্যান্ডের ডিস্কোটেক। ডিস্কোটেক বলতে নাইট ক্লাব। আমি ফ্রান্সের বর্ডারে যাওয়া উপস্থিত। কারণ হচ্ছে আমি ৩ মাসের জন্য গেছি, ওখানে বাসা ভাড়া ছিল, ৩ রুমের একটা বাসা ভাড়া ছিল মাত্র ৩০০ টাকা। কোথায়? ফ্রান্সে। এইখান থেকে আমি ডিস্কোটেকে যাইতে আমার লাগতো ১০ মিনিট হাইটা গেলে। কিন্তু ১০ মিনিটের ব্যবধানে ওইখানে যদি বাসা নেই তাহলে এটা পড়বে ৩০০০ টাকা। এইজন্য আমি ফ্রান্সে থাকতাম, খাইতাম ফ্রান্সে, চাকরি করতাম ওখানে। কারণ হচ্ছে ওইখানে ঘন্টায় বেতন দিত ৪৫ সুইস ফ্রাঙ্ক। মানি আপনার প্রায় ৪০ ইউরো। আর ফ্রান্সে যদি করতাম ২০ ইউরো পাইতাম ঘন্টায়। তো কোনটায় লাভ? ওইখানে লাভ। কাম করছি। কিন্তু আমরা আসলে বর্ডার ক্রস করছি, আইছি। মনে নেই কি আমি কি আসলে ওই কাম করতেছি। এটা জানতাম না। তো উনি ওই কথাটা বলছে যে আসলে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, আমাদের যাদের ল্যান্ড বর্ডার আছে তারা যদি এক হইয়া যায়, এই শক্তি তো বিশাল শক্তি হবে। নিঃসন্দেহে বিশাল শক্তি। কারণ ভারত অনেক কিছু ম্যানুফ্যাকচার করে যেটা আমার দরকার। আবার আমার এখানে সামান্যতম কিছু হইলেও আছে যেটা ভারতের দরকার। রাইট। যেমন আমার গার্মেন্টস প্রোডাক্ট, শার্ট-মার্ট এগুলো বাংলাদেশে সস্তায় বানানো যাবে, যেটা ভারতে সম্ভব না এত সস্তায় বানানো। সম্ভব না। আবার আইটি সেক্টরের এমন জিনিস আছে যেটা ভারতে হয়, আমার দেশে সম্ভবই না। সম্ভবই না। আমাদের যদি সম্পর্ক থাকে, ধরেন আইটি সেক্টরে আমরা যে বিভিন্ন ফোন কোম্পানি, তারপরে বিভিন্ন ব্যাংকে ফোন দেই, এইটার হয়তো ইনস্টিটিউট একটা আমাদের বাংলাদেশেও করে দিতে পারে এরা, যে এইখানে তাহলে আমাদেরও কিছু চাকরি হবে, আমাদের অনেক কিছুই হবে। এগুলো হচ্ছে সম্পর্ক যদি ভালো থাকে। আর সম্পর্ক যদি আপনার কাঁটাতারের বেড়ায় যদি সম্পর্ক আটকা যায় তখন তো কিছু না। তো
এই দীনেশ ত্রিবেদী ওই এক লোক যিনি মেন্টালিটি বুঝবে। এখন আমাদের চরিত্র আগে থেকেই বুঝে, আরো ভালো বুঝার জন্য আসছে। এবং ওই যে দাদা কইলো না, একটা কাঠ খেলে দিছে যে তোমরা বাবারা আলোচনা করো, তোমরা আলোচনা করতে করতে এমন জায়গায় যায় পৌঁছে গেছে আর আলোচনা করার জায়গা নেই, বাকি খেলা আমরা খেলবো, বাকি খেলাটা আমরা খেলবো। ওই যে আমরা গত পরশুদিন আলোচনা করছিলাম মনে হয় না, রাম মূর্তি কি হইলো গতকাল তো। আপনার একজন দর্শক জিজ্ঞেস করছে আপনার বাড়ি সন্দীপ কিনা। আমার বাড়ি চিটং। চিরাং সন্দীপে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ, তো চিটং এর সন্দীপ তো আর চিটাং এর বাহিরে না। আমি তো বুঝি চিটাং এর বাইরে না, দর্শক প্রশ্ন করছে। হ্যাঁ, সন্দীপ চিটং এর বাহিরে না। কারণ হচ্ছে যে এই চিটাং আর সন্দীপ মনে সম্ভবত 63 না 64 সালে এক হয়েছিল। আগে ওইটা নোয়াখালীর সাথে ছিল, মাসুদ ভাইদের সাথে। দেশ স্বাধীন হয়েছে 71, তার আগে ওইটা গেছে। তার মানে সব আপনারাই, বুঝতে পারছি। সব আমরাই এখানে। জি জি জি। পুরো চিটাং গেলে তো পুরোটা রোহিঙ্গা। এই যে দীনেশ ত্রিবেদী যেটা বলছে, এটা তো খুব ভালো কথা বলছে। কিন্তু যে দাদা বলে দিল না যে আমাদের বিরোধী দল সরকারি দল বিরোধী দল। আর আমি একটা কথা সবসময় কই যে জামাতের বিএনপির ভিতরেও পাবেন, জামাতের আওয়ামী লীগের ভিতরেও পাবেন, কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি পাবেন না। একেবারে আপনি মানে ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য। জি ধন্যবাদ। ওইটা পাইবেন না, সব সময় সর্বক্ষেত্রে পাইবেন। কারণ এদের যন্ত্রণা শুরু হয়ে গেছে, যন্ত্রণা যে দীনেশ ত্রিবেদী। এবং একটা জিনিস দেখে, দীনেশ ত্রিবেদীর নাম উচ্চারণ করেছে ফেব্রুয়ারি মাসে, আর উনি আসছে গতকাল। এই 2-3 মাস বিএনপি গভর্নমেন্ট আসার পরও বাইদা রাখছিল, ওরা চিন্তা করতেছিল যে এরে কেন পাঠাইতেছে, ওরে বাদ দিয়ে এরে কেন পাঠাইতেছে, এই চিন্তায় তাদের মাথা ঘুরাইতেছিল যে এই লোকরে কেন। তার মানে ভয় আছে ওদের যে এই লোকরে কেন। এখন এই ইয়ে থেকে সুপ্রিম কোর্ট থেকে পাঠাইছে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি পাঠাইছে, যেটা অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করে এরকম একজন অ্যাডভোকেট একটা চিঠি পাঠাইছে। আমি মাসুদ ভাই দিছিলাম আজকে, একটা চিঠি পাঠাইছে কেন এই রাম মূর্তি এটাও বন্ধ করে রাখলেন। তো এগুলো সব তো আপনাদের এমন ভাবে খাদ্য দিতেছে, আপনারা করেন বাবারা, আপনারা আস্তে আস্তে জালে ফাঁসেন, পরে দেখা যাবে। ওই দিন একটা কথা বলতেছিল, এই ভাইও বলতেছিল যে মানে বর্ডারের মধ্যে সুন্দর রেখায় অনেক পরিবার দুঃখে কষ্টে আছে এই মুহূর্তে, পাওয়া গেছে এটা বাংলাদেশের। বাকি যেসব ফ্যামিলি আছে ইয়ে ভাই প্রশ্ন করলেন না যে রোহিঙ্গাদের আনতেছেন কিন্তু এদের নিতেছেন না কেন ভাই? আপনি তো জান নাই রোহিঙ্গাদের আনবো না কেন, রোহিঙ্গাদের ওইখানে বর্ডারে গেলে আপনি দেখবেন রোহিঙ্গা মেয়েরা কিন্তু খুব সুন্দর ভাই। আমাদের চিটাং অঞ্চলের বহু পরিবার বিয়ে করে ফেলাইছে রোহিঙ্গা মাইয়ারে, হুজুরেরা তো বিয়ে করে ভরাই ফেলাইছে 3-4টা। এখন ভারত থেকে যেগুলো পাঠাইতেছে এগুলো সব একেবারে গরিব মানুষ, এগুলো লিপস্টিকও লাগানোর সময় জানে, স্নো পাউডার আলতা লিপস্টিক লাগাই যদি বর্ডারে খাড়া করে দেন দেখতেন আমরাই বিয়ে করে এনে ঢুকাইছে, আসো আমাদের লোক। তবে যদি আমাদের বাংলাদেশের ইকোনমি যদি ঠিক করতে হয়, বাংলাদেশের সবকিছু যদি ঠিক করতে হয়, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক লাগবে, গ্যাঞ্জাম করে লাভ নেই। আপনারা একটা খালি কথা বলে আমি শেষ করে দিই, ইউরোপের সাথে ব্রেক্সিট হয়ে গেছিল ব্রিটেনের, সাথে ফল মূল আটা ময়দা চিনি লবণ তেল সবকিছুর দাম বাইরে গেছে। আবার ওইদিকে ইউরোপে যে আমগো বাঙালি অনেক কিছুর দাম বেড়ে গেছিল, কারণ বাংলাদেশ থেকে মাছ মাংস এখানে আসে, এখান থেকে যাইতো। আবার ফলমূল, ইউরোপের সবচেয়ে বেশি ফলমূল এগুলো এখানে আসতো। চেরি ফল ফ্রান্সে আমরা 2 টাকাতে 1 কেজি পাই, এখানে 10 টাকা। একটা চেরি ফলের কথা কইতেছি। তো এরকম ওই বিশাল তরমুজ, এক তরমুজ মাসুদ ভাই আমার সমান, এই তরমুজ আমরা ওখানে 8-10 টাকায় খাই, একটা তরমুজ একজনে নেওয়া যায়। হ্যাঁ, এত বড় তরমুজ, বিশাল এগুলো ওই যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসে, এটাকে পিস করে কাটা, মানে একটা তরমুজকে 4 পিস করলে 1 পিসের ওজন হয় 20 থেকে 22 কেজি, 7-8 টাকায় কিনা পাওয়া যায়। আর এইখানে ওই তরমুজের 10 ভাগের 1 ভাগের দাম 10 ইউরো, 10 পাউন্ড। তো লস কার হয়েছে এদের। এখন এই জন্য আবার চুক্তি করছে যে বাবা ওই যে বর্ডারের সব ঝামেলা বাদ দাও, আমরা বাই এত শক্তি। আর আমরা কি করছি, আমরা এইটা তো বিশাল দেশ, ওদের তো বিশাল প্রোডাকশন আছে, অনেক প্রোডাকশন। সে জায়গায় আমরা কি পারবো ওদের লোক যুদ্ধ কইরা বা মারামারি কইরা? আমরা পারুম বর্ডারের মধ্যে কিছু গর্তমর্ত কইরা F-16 বিমানের নমুনা একটা বানায় রাখতে, যাইলেই মারুম, এটা পারুম। দীনেশ ত্রিবেদী উনি আসছেন, হ্যাঁ উনি বলছেন যে আমি চেষ্টা করব, একটা কথা উনি বলছেন, এটা খেয়াল করছেন কিনা দেখেন, যে যাতে বাংলাদেশের 20 কোটি ভারতের 140 কোটি সবাই খুশি হয়, আমি এমন কিছু করার চেষ্টা করব। তার মানে কি?
আমরা এবং ওরা দুই দলই খুশি হয়, দুই দেশই খুশি হয়, এরকম কিছু। তো এটা একজন রাজনীতিবিদের দ্বারাই সম্ভব। আর চাণক্য নীতির দেশ তো এটা বড়ই জটিল। এরা যে কখন কি চাল দিবে সেটা বুঝবেন না। আমরা শুধু আছি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ এগুলাতেই থাকি। পাকিস্তানের লগে আমাকে বর্ডার নাই। ভাইয়ে কইছে আজকে একটা কথা যে নুরুল হক নুরার কথা। নুরুল হক নুরা আরেকটা কথা কইছে ভাই, আপনি খেয়াল করেন নাই? বলেন। যে আওয়ামী লীগ তো ধরেন ইন্ডিয়া গেছে, আমগো লগে বর্ডার ইন্ডিয়া, কিন্তু এই যে মৌলবাদী যারা পাকিস্তানের লগে আমগো বর্ডার নাই। সুতরাং পাকিস্তান প্রেমীরা সব বঙ্গোপসাগরে ডুবতে হইবে। এই কথাটাও কইছিল সে। নুরুল হক নুরা। দুর্গার সত্য কথা কইছে। হ্যাঁ, এইটা এখন প্রচার হইতেছে আজকে বেশ কিছুক্ষণ ধরে। এই আরকি। ধন্যবাদ মাসুদ ভাই। ফরিদ ভাইয়ের কাছে আসি যে ফরিদ ভাই আহ, দীনেশ ত্রিবেদীর যে বক্তব্য দিয়েছেন ওই যে ৬০ কোটি মানুষ, ১৬০ কোটি, ভারতের ১৪০, বাংলাদেশের ২০, ১৬০ কোটি মানুষকে তিনি এক ছাতার নিচে ভাবতে চান, আলাদা করতে চান না। তার এই কথা থেকে কেউ কেউ কোট করেছেন, কেউ কেউ তার বক্তব্যে অখণ্ড ভারত গড়ার গন্ধ আছে বলে মনে করেছেন। হ্যাঁ, এমন বাংলাদেশের বেশ কিছু মিডিয়ার হেডলাইন পর্যন্ত হতে আমি দেখেছি। ফরিদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা, আপনার কি এই বিষয়ে আপনার কি মন্তব্য? কেন তার বক্তব্যকে এভাবে বিকৃতভাবে কোট করা হলো? ফরিদ ভাই। প্রথমত যারা এটা বলে তারা হলো ভণ্ড। কিভাবে? তারা একদিকে বলতেছে ৩ দিনের কলকাতা নিবে, ৭ দিনের 7 সিস্টার, আর ২ দিনে নিবে দিল্লি দখল করবে। এগুলো বলে। তারাই যদি আবার বলে যে অখণ্ড আমাদের বাংলাদেশ দখলের, মিথ্যা কথা হইল না? তাহলে কোনটা সত্যি এটা আমাকে আগে বলেন। অর্থাৎ আপনি বলতেছেন যে রাশেদ ভাই তো আমাকে ৫ মিনিটের মধ্যে দখল করে ফেলবে। আবার আরেকদিন বললেন, রাশেদ ভাইয়ের কোনো ক্ষমতা আছে আমার কিছু করার? তাহলে কোনটা সত্যি? মানে এরা উপরেরটাও খাবে, তলারটাও। এইভাবে তো হবে না। এই ভণ্ডামি তো করলে চলবে না। আমাদের বাংলাদেশের হাঁপানি রুগীকে দেখলাম বলতেছে ভারত দখল করবে ২ দিনে। আমাদের দেশের রিটায়ার্ড মেজর, মাথাভাঙ্গা মেজররা বলতেছে কলকাতা দখল করবে ৪ দিনে। আমাদের লিল্লাখোর মৌলবীরা বলতেছে যে ভারতকে তারা ৫৪তম প্রদেশ এবং ৫৫তম প্রদেশ আর আমেরিকাকে ৫৬ প্রদেশ ঘোষণা করবে। এত বড় শক্তিশালী একটা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশকে কিভাবে ভারত দখল করে আমি তো বুঝে উঠতে পারি না। তারা একই সাথে বলতেছে যে ভারত হচ্ছে গরুর মুত খাওয়ার দেশ, ভারত হচ্ছে রাস্তায় হাগামুতার দেশ। সেইখানে আবার ১-১.৫ কোটি বাংলাদেশে অনুপ্রবেশকারী গিয়ে বসে থাকে। তো এদের আসলে কোনটা যে সত্য কোনটা মিথ্যা তারাই আগে সিদ্ধান্ত নেয়। একদিকে তারা বলতেছে যে ভারত আমাদের কিছুই করতে পারবে না। আমরা মুসলমানি জজবা আছে, পাকিস্তান ভাই আছে, তুরস্ক আছে, আর অন্যান্য দেশ আছে। আবার বলতেছে অখণ্ড ভারত বলে নিয়ে নিবে। এটা কি একসাথে মিললো? মানে তাদের আগে সিদ্ধান্ত একটা বলতে বলেন, তাইলে না আমরা মন্তব্য করতে পারি। এটা হলো তাদের বক্তব্যের আমার প্রতিক্রিয়া। এবার আমার ধারণা কি? আপনি যদি ভারতকে আগামীকাল সংবিধানে পাস করে বলেন যে ৩০তম প্রদেশ ঘোষণা করলাম বাংলাদেশকে। আমি লিখিত দিতে পারি। ভারতে মিছিল করবে, বাংলাদেশ চাই না, আমাদের প্রদেশ চাই না। সরকার এটা নিতেই পারবে না। মানে কার জন্যে? বাংলাদেশের জন্য না। কার জন্যে? ভারতের জনগণ বলবে এইরকম সাপ বিচ্ছু আমাদের দেশে দরকার নেই। এইরকম বর্বর, অসভ্য, মূর্খ, গান্ডু আমাদের দরকার নাই। কেন? প্রমাণ দেখাই। এই ১৮ কোটির মধ্যে ১৫ কোটি বলে স্কুলে সঙ্গীত শিক্ষক চলবে না। এই ১৮ কোটির মধ্যে ১৫ কোটি বলে স্কুলে আঁকাইতে দিবে না। স্কুল তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পড়ানো যাবে না ঘোষণা দেয়। তো এই সমস্ত গান্ডুদের নিয়ে ভারত রোহিঙ্গা হবে নাকি এরা? এদের যদি ভারত নেয়, পুরো ভারত তো রোহিঙ্গা হয়ে যাবে। রোহিঙ্গাদের দেশ হয়ে যাবে। সারা পৃথিবীতে অসভ্য, ইতর, বর্বর হিসেবে ভারত পরিচিতি পাবে। এখন তো জয়শঙ্কর সাহেব, তারপর আপনার অজিত দোভাল সাহেব সারা পৃথিবীর বড়, বড় রাষ্ট্রের পরাশক্তির তাদের সাথে বসে গল্প করে, তাদের সাথে বসে বিবৃতি দেয়। যখন এই ১৮ কোটি নিবে এই বাংলাদেশের, এই বাংলাদেশকে তো তখন সুদান মনে করবে আমেরিকা। এতে তো জায়গায় দিবেন। আপনি দেখেন তো, এই যে ভারতের যে এত গালি দেয়, পাকিস্তানের কোন নেতাকে আপনি একমাত্র হোয়াইট হাউস তারে মাঝে মধ্যে ডাকে কামলা খাটানোর জন্য। ১ কাপ চা খাওয়ায়, কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই। পাকিস্তানকে তো এরকম ভোদাই বানায়, এটা তো আমরা বুঝি। আমাদের অঞ্চলে, গ্রামে আপনারাও জানেন আমরা সবাই গ্রামের মানুষ। তারপরে না শহরে এসেছি। গ্রামে কিন্তু যখন কোন কামলাকে দিয়ে বেশি কাজ করাইতে চায়, তখন কিন্তু যায় তারে খুব পিঠে একটা থাপ্পড় দেয় বা একটা গালিই দেয়। এইজন্য কিন্তু আমাদের গ্রামে কথায় আছে যে কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই। সেই হিসেবে পাকিস্তানিরা খাটায়। ওই ১ কাপ চা হোয়াইট হাউসে খাওয়াইছে ফিল্ড মার্শাল আসিফ মনিরেরে। তারপরে কি করাইতেছে আপনার চোখেই দেখতেছেন। কারণ তারা জানতো যে ইরানে হামলা করবে।
তারা জানতো ইসরায়েলে ঝামেলা হবে, তারা জানতো আফগানিস্তানে ঝামেলা করতে হবে, তাই এইখানে ওই যে কামলা একটাকে নিয়ে এক কাপ চা খাওয়াই দিয়েছে হোয়াইট হাউসে। আর কথাই কইছে সুধীর ভাই আমাদের সেখানে ভাল পাঠাছে। তো সেই এখন যদি ভারত আমাদের এই 18 কোটি নেয় বা আমরা সংবিধানে পাশ করলাম বাংলাদেশ যে আমরা ভারতের এততম প্রদেশ হইতে চাই, আমি লিখিত দিতে পারি। দিল্লি, কলকাতা, চেন্নাই এগুলো মিছিল শুরু হবে যে বাংলাদেশের হটাও। বাংলাদেশ আমাদের প্রদেশ বানানোর দরকার নেই। আপনি বলতেছেন দখল করবে। ভারতে তো পাগল হইছে নাকি? এরকম বর্বরদের নিবে। ভারতে ৩ লক্ষ মসজিদ আছে। তাতেই অস্থির হয়ে গেছে ভারত। আবার এই ১০ লক্ষ মসজিদ আর মাদ্রাসা নিয়ে ভারত বিপদে পড়বে নাকি? তারপর বাংলাদেশের সবগুলো কোট্টায়ালা এগুলো সবগুলো হচ্ছে বর্বর, পেয়ারা পাকিস্তানি। এমনি ভারতের ভিতরে বামপন্থীরা পেয়ারা পাকিস্তানি। এমনি ভারতের ভিতরে অধিকাংশ মুসলমান পেয়ারা পাকিস্তানি। আবার এই ১৮ কোটি নিয়ে আচ্ছা কে নিজের পকেটের মধ্যে বিচ্ছু রাখবে আমারে বলেন? কে নিজের আন্ডারওয়্যারের মধ্যে সাপ রাখবে আমারে বলেন? কে তার নিজের বস্তার মধ্যে বেডের মধ্যে সাপের বাচ্চা রাখবে আপনি বলেন? কোন দুঃখে বাংলাদেশ নিবে? ভারতে তো পাগলা হয় নাই। ভারতের পাগলা কুত্তায় কামড়ায় নাই বাংলাদেশ দখল করবে। দখল তো দূরের কথা, আবার স্পষ্ট করে বলি। দখল তো দূরের কথা। এই বাংলাদেশ যদি সংসদে বিল পাস করে যে আমরা ভারতের সাথে ঐক্যবদ্ধ হব, তারপরেও ভারত বাংলাদেশকে নিবে না। তাই এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। এগুলো ভারত যুদ্ধের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে হটাবে। ভারত যুদ্ধের ভয় দেখিয়ে ভোট চাইবে বাংলাদেশের মানুষকে মূর্খ বানায় রাখবে। ভারত এত পাগলা হইছে নাকি? ১৮ কোটি মানুষের চাকরি দিতে হবে না? এই বাংলাদেশটাকে যদি তারা দখল করে বা আমরা প্রদেশ হলে তারা মেনে নেয়, এই ১৮ কোটি মানুষের চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্যের দায়িত্ব নিতে হবে না চিকিৎসা? পাগলে পাইছে ভারতেরে। ভারতের জন্য বাংলাদেশ হলো একটা সুপার মার্কেট। এই সুযোগটা কে রাখে? আরে ভাই যদি পরকীয়া করা যায়, কোন দুঃখে হাঙ্গা করতে যায়? হাঙ্গা করলেই তো ভাই বিয়া করলেই তো ভাত দিতে হবে, কাপড় দিতে হবে, জমি দিতে হবে, ওয়ারিশ দিতে হবে। শ্বশুরবাড়ি বেড়াইতে যাইতে হবে। তো এত পাগল নাকি? যারা চালাক লোক তারা তো পরকীয়া করবে। ১৮ কোটি মানুষের একটা সুপার মার্কেট। ভারত এটা মাগনা পাইতেছে। চায়না এটা মাগনা পাইছে। কোন দুঃখে এটার সাথে ঝামেলা করতে যাবে? যখন সুপারমার্কেটকে বলবে এটা আমার বাড়ি, তখন কারেন্ট বিল দিতে হবে, ট্যাক্স দিতে হবে, দায়িত্ব নিতে হবে। এতে ভারতের পাগলা কুত্তায় কামড়াইছে বাংলাদেশে নিতে যাবে। এত পাগল হয় নাই ভারত। এই বাংলাদেশকে পৃথিবীর কোন দেশে নিবে না। মোগল আমলে কি বলতো বাংলাদেশকে? যে এটা কাইজার জায়গা। মোগলরা শাসকেরা বলে নাই? তারা নেয় নাই। জানে যে এটা কাইজার জায়গা। এটা বলতো আপনি মোগলদের ইতিহাস পড়েন। বাংলাদেশ বলছে এটা কাইজার জায়গা, ঝগড়ার জায়গা। এগুলো বলছে তারা। তো এই বাংলাদেশকে নিয়ে যারা বলছে ভারত দখল করবে, আমি আপনাকে লিখিত দিতে পারি। আপনি আমাকে নিঃসংকোচে লিখিত আমি আমার সমস্ত সম্পদ বাজি রাখতে পারি। যে ভারত যদি বাংলাদেশকে নেয়, দখল তো দূরের কথা। সংবিধানে পাস করলে যদি আমি আমার সম্পত্তি আপনাকে দিয়ে দিব। যতটুকুই আছে। আমার ব্যাংকের টাকা, আমার জমি, আমার ফ্ল্যাট যা আছে আপনার আমি দিয়ে দিব। এমনি দিয়ে দিব। যদি ভারত এটা নেয়। আমি নিশ্চয়ই যাবো বনবাসে চলে যাব। আপনাকে দিয়ে দিব। কোনদিনই নিবে না। কারণ এই সুপার মার্কেট শোনেন ভারত কেন চুপ করে আছে জানেন? এই যে ভারতের এত গালি দিতেছেন। আপনি মনে রাখেন যে ভালো কামলা যদি হয়, মানে বাড়ির যে ভালো দক্ষ গৃহস্থ যাদের লাভ হয়, ওই কামলা যদি পোলাপানের নিজের গৃহস্থের পোলাপানের একটু গালি দেয়, মেয়ের একটু গালি দেয় বা একটু খায় বেশি, কাপড় পরে বেশি, বেতন তারা কিন্তু কিছু বলে না। তারা অনেক বদামি মেনে নেয়। মনে করেন রাতের বেলা যাত্রা দেখবার গেছে। মানে লাস্ট নাইট শোতে সিনেমা দেখতে গেছে। আপনার বাড়ির যে দক্ষ কামলা তারা কিন্তু কিছু বলবেন না। কিন্তু পোলা গেলে কিন্তু চাপড়ায় গাল ফাটায় ফেলাবেন। কিন্তু ওরা কেন বলবেন না? কারণ ওর বহুত কাজ। তো বাংলাদেশ এই যে চুলকাইতেছে ভারতে, ভারত কিছু কেন বলে না? ২ টা কারণ। একটা হলো নিরাপত্তা, সম্পৃক্ততা আছে। কারণ এত বড় একটা বর্ডার আর কোথাও নাই। দ্বিতীয় হলো ভারতের ১৭-১৮ কোটি মানুষের সুপার মার্কেট। তার জন্য দেখেন ১ কোটি অনুপ্রবেশকারী গিয়েছে ভারতে বা ১.৫ কোটি। ভারত কিন্তু এটা জানে। তারপরেও সরাসরি কোনো অ্যাকশনে যায় না বার্মার মতো। ঘেঁটে ধরে এদের বের করে দেয় না। কেন? কারণ তারা চায় বাংলাদেশের সাথে সম্পর্কটা থাকুক, ব্যবসাটা। আরে ভাই ১.৫ লক্ষ কোটি টাকা আমরা শুধু ভারতকে চিকিৎসা বাবদ দেই। ভারত কেন রিস্ক নেবে? এই দেশটা কেন দখল করতে যাবে? এই দেশ যখন নেবে এই লোকদের মাগনা চিকিৎসা করাইতে হবে। আরে ভাই কলকাতায় শুভেন্দু অধিকারী আসার পরে ৳৫ প্লেট ভাত খাওয়ানো শুরু করছে সরকারি হসপিটালে। এই বাংলাদেশের সব হসপিটালে তো ৳৫ প্লেট ভাত খাওয়াইতে হবে। এত পাগল হইছে নাকি? ভারতে এই ১৮ কোটি মানুষ নিয়ে এরা তো পাকিস্তানের মতো শোষণ করতে পারবে না। পাকিস্তান বাংলাদেশের পাট, সম্পদ এবং চিনি এগুলো নিয়ে আমাদের পঙ্গু বানাইছে এবং ওদের দেশকে ধনী বানাইছে। তো ভারত তো এই কাজ করতে পারবে না। এই ঝুঁকি তো ভারত নিতে পারবে না। কারণ ভারত যে প্রদেশ থাকবে এই প্রদেশ স্বাধীন থাকবে। মোটামুটি এই যে ভারতের যত রাজ্য আছে তারা স্বাধীনভাবে কাজ করে। পররাষ্ট্র নীতি আর হলো আপনার সামরিক নীতি কেবল সিদ্ধান্ত নিতে পারে না। তাছাড়া সকল নীতি তো রাজ্য সরকাররা নেয়। সকল নীতি দেখেন না কেন্দ্রীয় সরকার পানি দিয়ে দিয়েছিল। মমতা বেগম নাকি মমতা ব্যানার্জি তিনি আমাদের দেন নাই। আমাদের মমতা খালা পানি নিতে দেন নাই। কারণ রাজ্য সরকারের ক্ষমতা থাকে। তো বাংলাদেশ যদি কোনো কারণে ভারত এটা নেয় বা আমরা দেই আর এটা যদি সত্যি নেয় ভারত তো বিপদে পড়বে। এই ১৮ কোটি মানুষের আপনি খাওয়াবেন কেমনে? যারা স্কুলের সিলেবাস বানাবেন, গান শিখাইতে এরা তো ভাঙচুর শুরু করবে। এরা ভাঙচুর শুরু করবে। তো এগুলো নিয়ে কে আপদ বিপদ নিতেছে? এগুলো হচ্ছে ভোগাস। এগুলো বলে এগুলো বলে ভারত বিরোধী জজবা পয়দা করে। আরেকটা কারণে বলে যে ৭১ সালে তাদের যে মনোবেদনা, পাকিস্তান ভাঙার বেদনা, তাদের উত্তরসূরিদের, তাদের পূর্বসূরিদের যে বেদনা, সেই বেদনার অংশীদার তো তারা। তাই একটু মাঝে মধ্যে চেঁচামেচি করে। কিন্তু দিন শেষে একটা জিনিস বলি আপনাকে,
আমাদেরও পড়শির সাথে ফষ্টি খাটে না। আমরা ছোট প্রতিবেশী, কোনো সন্দেহ নাই। আমাদেরও ভারতকে লাগবে। কারণ আমরা ছোট প্রতিবেশী হলেও সীমান্ত বাড়িতে, আমার বাড়ির সাথে আপনার সীমানা। অর্থাৎ আমার বাড়ি আগুন লাগলে আপনার বাড়িও নিরাপদ। আর ভারতকে আমাদের এই জন্যই লাগবে, ভারত হচ্ছে পৃথিবীর ৩ নম্বর অর্থনীতি এবং সম্ভবত ৬, ৭ নাকি ৮ নম্বর সামরিক শক্তি। তো ভারতকেও আমাদের লাগবে। সুতরাং আমরা কেউ কাউকে ছাড়া চলতে পারব না। ভারত যেটা বলেছে, আমি বারবার বলি, বাংলাদেশে যেটা হায়দার ভাই বলেছে যে বাংলাদেশে যা উৎপাদন করবে, ভারতে ১৪০ কোটি মানুষের মার্কেট। আমরা ওই একটা মার্কেটই তো যথেষ্ট রে ভাই। বাংলাদেশে যা উৎপাদন হয়, যদি আমরা ভারতে বিক্রি করতে পারি, সুসম্পর্ক ভালো থাকলে, আমাদের জামালপুরের জেলায় একটু কথা আছে, গাই বাছুরে রাজি থাকলে হাঁটু বানাতে দুধ দেয়। ওইখানে সীমান্ত কোনো কাজ করে না। নদীর পানি আর গাছ দেখে না। ওই যে আবার বলি যে গাই বাছুর রাজি থাকলে হাঁটু পানিতে দুধ দেওয়া যায়। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকলে ১৪০ কোটি মানুষ যদি বাংলাদেশ থেকে ৳১ করে প্রতিদিন কিনে মাল, সেটা ১৪০ কোটি। যদি ৳১০০ কিনে কত হয়? ১,০০০ কিনলে কত হয়? আপনি হিসাব করেছেন? যে ১৪০ কোটি মার্কেট, আপনি এত বড় মার্কেট কোথায় পাবেন? তারপরে সবাই মধ্যবিত্ত। আপনি একটা নির্ঘাত একটা মানে নিশ্চিত একটা মার্কেট, স্টেবল একটা মার্কেট আপনি পাবেন। তা আমাদের সাথে সম্পর্ক হইলে সবচেয়ে বেশি লাভ, যেটা আমি বারবার বলেছি। ভারত বাংলাদেশের সুসম্পর্ক হইলে সবচেয়ে বেশি লাভ হবে ভারতের না, আমাদের হবে আমাদের। ভারতের নিরাপত্তা নিশ্চিত হবে আর আর্থিক লাভ আমাদের হবে। আমি আপনাকে লিখিত দিতে পারি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হইলে শুধু পাট আছে না, পাট। এই পাটের যে আপনি কাপড় বানাবেন, যে আপনি ইয়ার্ন বানাবেন, এই পাট দিয়েই তো বাংলাদেশের যে আমাদের বাজেট, তার অর্ধেক শুধু পাটের থেকে আসবে। আমি আপনাকে লিখিত দিতে পারি। অন্যান্য হিসাব আমি বাদ দিলাম। একটা শুধু দেখালাম আপনাকে, একটা। আর অন্যান্য আবাদ তো আমাদের আছেই। আমাদের গার্মেন্টস এর কথা হায়দার ভাই বললেন। আমাদের গার্মেন্টস খুব কম দামে। আরো অদ্ভুত তথ্য দেই। আমি গার্মেন্টস নিয়ে গবেষণা করতে গিয়ে দেখছি, পাকিস্তানের মতো ভিখারিস্তান, এই দেশের চেয়ে আমাদের গার্মেন্টস এর কর্মচারীর বেতন কম। আমি ১ম এ বিশ্বাসই করি নাই। পরে পাকিস্তানিদের সাথে কথা বলছি, ভারতীয়দের সাথে কথা বলছি। বলে দেখি যে না, আসলে বাংলাদেশের শ্রমিক সবচেয়ে সস্তা। এই পাকিস্তানের মতো ভিখারিস্তানেও গার্মেন্টস শ্রমিকের বেতন বেশি। তার জন্য ওইখানে গার্মেন্টস যায় না। শুধু নিরাপত্তার জন্য না। মানে ওইখানে শ্রমর বাজারও বেশি। তাহলে এই বাংলাদেশের এই মার্কেটটা, আমরা ১৪০ কোটি মানুষের গার্মেন্টস যদি আমরা পাই, আমাদের আর কোথাও যাওয়ার দরকার আছে? দরকার নাই। প্রথমত আমাদের সামরিক বাজেট লাগবে না। আমাদের স্বাস্থ্য খাতে টাকা লাগবে না। এমনি ভারত আমাদের মাঝে মধ্যে স্বাস্থ্যের সুবিধা দেয়, রেলের সুবিধা দেয়। তখন আমরা আরো সুবিধা পাবো। এত গালাগালি করার পরেও ভারত আমাদের সাথে মিষ্টি, মিষ্টি কথা কয়। তাহলে ভারতের যদি গালাগালি বন্ধ করে বন্ধুত্ব আমরা করি, লাভ তো আমাদের। কিন্তু ওই যে একটা কথা আছে যে যারা কিছু ঘাওড়া লোক থাকে, নিজের বুঝ নাকি পাগলও বুঝে, আমাদের বাংলাদেশ বুঝে না। বেদনা একটাই, ১৯৭১। ওই বেদনার কারণে ভারতকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলতেছে, বলবে এবং বলতে থাকবে। জি, ধন্যবাদ। আনমিউট করেন, আনমিউট করেন মাসুদ ভাই। আনমিউট করেন মাসুদ ভাই। আমির, হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, জি, জি। এখন শোনা যায়, আগে শুনি নেই কেউ। জি, কানেকশন আজকে ওই যে প্রবলেম হচ্ছে, আমার এখানে বিদ্যুৎ নেই। এ কারণে বেশ কিছু প্রবলেম হচ্ছে নানা ধরনের। তো উনি বললেন গতকাল বাংলাদেশে, শফিকুর রহমান, গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় ভারত বাংলাদেশের এক হয়ে যাওয়া বলতে কি বুঝিয়েছেন, সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া। ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। তো যাই হোক, জামাতের আমির এই প্রশ্ন তুলেছেন। আর রাশেদ হায়দার ভাই যেটা বললেন যে ভারত কখনো বাংলাদেশকে নিবে না। আমরা অনেক সময় আলোচনা করেছি, ভারত যদি বাংলাদেশকে নিত তো ৭১ সালেই তো নেওয়ার সুযোগ ছিল। তখনই নিয়ে যেত, কিংবা কিছু অংশ নিতে চাইলেও তখনই তারা নিয়ে যেতে পারত। যেহেতু নেয়নি, সে কারণে আমরা ধরে নেই এখনো নিবে না। নিবে না বলতে এখন তো আর সেটা সম্ভব নয়। এখন বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ অলরেডি হয়ে গেছে। আর যদি কোনো কারণে তেমন দুর্ঘটনা ঘটে তাহলে তো পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। সে কারণে তো তারা কোনোভাবে এটাকে মেনে নিবে না। আপনি যে বললেন, ওই যে আমাদের অনেক ভাই কমেন্ট করলেন যে ভারতে মিছিল, আমি জানি না, আপনারা আলোচনা করেছেন। রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি, যে রাশেদ হায়দার ভাই, আজকে একটা ঘটনা ঘটেছে। মৌলভীবাজার কুলাউড়া সীমান্তে ভারতের অংশে বিএসএফ এর গুলিতে মুজিবুর রহমান বাংলাদেশি নিহত হয়েছে। বিএসএফ বলছে ওই ব্যক্তি চোরাচালানের সাথে জড়িত ছিলেন। প্রশ্ন হলো, এই সময়ে যখন সীমান্তে নানা বিষয় নিয়ে নানা সমস্যা অ্যারাইজ করেছে, জটিলতা দেখা দিয়েছে,
ঠিক সেই সময়েও কি এই ধরনের ঘটনা ঘটতে হলো, মানে চোরাচালানি করতে হলো, বা তারা জীবন দিতে হলো সেখানে গিয়ে এসব কাজ করে? কেন আমরা সতর্ক হচ্ছি না? মাসুদ ভাই, ওই যে আমার ভাই বলছে যে আমার ভাই বলছে যে ভারত বাংলাদেশে নিবে না। তবে ভাই একটা জায়গায় ভুল করছে। ভাই অনেক কারণ দেখায় যে বাংলাদেশে কেন নিবে না, কিন্তু ভাই ভুলে গেছে যে একটা কারণ আছে যেই কারণে ভারত বাংলাদেশে নিবে না। তার কারণটা কি জানেন? আপনি বলেন এখন ভাই। বাংলাদেশে কাঠাপতি যে কোনো জায়গায় করে গন্ড গ্রামে গেল কাঠাপতি 10 লাখ টাকা পরে জায়গা এক হুম, কাঠা। সেটা ভারতের কলকাতা শহরের ভিতরেও যদি জায়গা কিনতে চান আপনি 5 থেকে 5.5 লাখ 4 লাখ টাকায় জায়গা কিনতে পারবেন। তো কেন কলকাতায় জায়গার দাম কম আর বাংলাদেশে বেশি? তার কারণ হচ্ছে কি জানেন? আমাদের এখানে এই যে হাজার হাজার মসজিদ মাদ্রাসা দেখেন না? হুম, হ্যাঁ, এরা টিস্যু পেপার কিনার পয়সা নাই, যার কারণে মাটি কিনা মাটি দিয়ে ওই যে স্কার্ট ক্ষেপণাস্ত্র বানায়, যেগুলো দিয়ে মশা লাগে আর কি। জি, কুলুপ। এই কারণে ভারত দিবে না, যে এরা যদি ভারতে ঢুকে তো ভারতের মাটিও সেম করে ফেলাইবো, খালি স্কার্ট ক্ষেপণাস্ত্র বানাইবো ওই ঢিলাকুলু। এই কারণে ভারত নিব না। আরে এটা হচ্ছে আমার থিওরি। আর আপনি বললেন যে সীমান্ত হত্যা আজকে, হ্যাঁ সীমান্ত হত্যা আমিও পছন্দ করি না, মানি না, একটা মানুষ এইভাবে মাইরা ফেলা উচিত না বা গুলি করা উচিত না। কিন্তু কথা হচ্ছে সব জায়গায় সহ্যের সীমা আছে, সহ্যের সীমা আছে। আপনি এতদিন আপনারা মরে বাংলাদেশ সীমান্তে গুলি করছে? ওরা কি বাংলাদেশের ভেতরে মারছে? মারে নাই, না, ভারতের ভারতের সীমান্তে না। মারছে। আপনি গেলেন কেন? আপনি গেলেন কেন? কারণ ভারত ২-৩ ভাবে আপনাদের ইয়ে দিতেছে। ১ম, তারা কাঁটাতারের বেড়া তুলতেছে। এইটা একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা কাঁটাতারের বেড়া করতেছি, তোমরা তোমাদের দেশকে ঠিক করো। 2nd, সারা বাংলাদেশ সারা ইন্ডিয়াতে ৫.৫ কোটি লোক ইয়ে করছে যারা বাংলাদেশী বলতেছে। এর মধ্যে এমন দিল্লি থেকে প্রায় ১২০ জন ধরছে, তার মধ্যে ৪০ জন আবার বাংলাদেশী না, তারা কলকাতার অধিবাসী, কিন্তু বাঙালি না। এটা আবার তারা ফাইন্ড আউট করছে। তাই মানে ৬০ জন ৭০ জন বাংলাদেশী। তো এভাবে করে এখন যখন বলতেছে ৫ কোটি, হয়তো ৫ কোটি না ১-১.৫ কোটি বাঙালি তো আছেই। কমের পক্ষে একদম। কমপক্ষে ১-১.৫ কোটি বাঙালি আছে। সেইটারও ছাইচা মাইচা হয়তো দেখা যায় ৪ পুরুষদেরা বাঙালি ওইখানে রয়েছে। এগুলো ছাইচা মাইচা দেখবেন যে আপনার ৫০-৬০ লাখ আছে। এগুলারে বাইর করবেই তারা। দিবে। তো এই যে পুশব্যাক করতেছে এইটাও সিগনাল যে ভাই তুমি তোমার বর্ডার গার্ড রে ঠিক করো, তোমার বর্ডার গার্ড যাতে তোমার দেশ থেকে কোনো লোক আসতে না পারে। ভিসা নিয়ে আসুক না, অসুবিধা নেই তো। হুম, হুম, আপনি ভিসা নিয়ে যান ভাই, কোনো সমস্যা নেই। সমস্যা নেই। এখন আপনারা বলতাম যে অন্য দেখেন আমেরিকা ওই যে ভারতীয় বাংলাদেশী বিভিন্ন লোকের ডান্ডা বেরি পড়াইয়া পাঠাইছে, এটার মানে কি? এটা অমানবিক করছে, কিন্তু এটার মানে কি আমেরিকা আমাদের প্রেসার দিছে, দেখো তোমার দেশের লোকের ডান্ডা বেরি দিয়া পাঠাইতেছি, তুমি সাবধান হও যাতে তোমার এয়ারপোর্ট ক্রস করতে না পারে। ভারত সেম কাজটা করতেছে। চোরা চালান। আজকে যে বেটা ভারতীয় বলছে চোরা চালান, আমার কথা হচ্ছে ও চোরা চালান করতে যায় না। হাতে এখানে নামাজ পড়তে গেছে ভারতীয় মাটিতে। কত যে তুই নামাজও পড়তে গেলি কেন এখানে? তোর ঘরে জায়গা নাই। এখন তুই একদম হাজি সাহেব হইল, তুই যখন আরেকটা দেশে অবৈধ ঢুকবি তখন তুই ক্রিমিনাল। ওয়ার্ল্ড রাইড এর নিয়ম আছে। ১ সপ্তাহ আগে এক ছেলে পর্তুগালের কাগজ করছে। পর্তুগালের কাগজ। একদম পার্মানেন্ট রেসিডেন্স। সে পর্তুগাল থেকে ঢুকতেছে ফ্রান্সে। ফ্রান্সেও সে এজাইল মাইরা রাখছে। পুলিশ যখন ফ্রান্স মামু ধরছে, পর্তুগালের কাগজ পেয়ে তারা পর্তুগাল। এখন দেখে জমা সে পর্তুগালের কাগজ আছে, আবার ফ্রান্সে এজাইল করছে, যে এটা তো ক্রিমিনালি ধরে ঢুকাই দিছে। এখন কাজে তোরা বাংলাদেশে ফেরত পাঠামো এবার। হইল নেই বিপদ। এখন আপনি কি ফ্রান্স মামুরে গালি দিবেন? তুই ফ্রান্সে এজাইল করছিস, ফ্রান্সেরটা দেখ, নাহলে এটা ছেড়ে দিয়ে এইটা ধর। আপনি সব খাইবেন, আপনি আগাও খাইবেন, গোড়ায়ও খাইবেন, বিস্কানও খাইবেন, সবই খাইবেন। তো তোমরা যাও কেন ওইখানে? ওরা গুলি করছে। আমার যদি একদম ব্ল্যাঙ্কলি আমার কথা ধরেন, আমার মতে কি জানেন, এই যে কাঁটাতারের বেড়া যেটা দিছে না, ১১,০০০ ভোল্টের ইলেকট্রিক শক লাগায় একদম ধরলেই মরবি শালা। আপনারা এখনো দুঃখ করেন ফেলানির লাশ সে তার কাটার উপর আটকে, তার কাটার উপর কি বাস দিয়ে আটকে রাখছে? হিতে এইখান দিয়ে উঠতে যাইতেছিল, গুলি করে দিছে। তার কাটার উপরে মরছে। কি হয়েছে? ফেলানি মেলানি কেলানি এটি মরছে। আপনার বাঙালি মাইয়া একলা মাইয়া হেবিডে এখানে গেছে কেন? তোরা এখানে ইউরোপ এসে বাঙালি একলা মাইয়ারা কি করেছে এটা আমরা জানি না। হাজার হাজার দেখাই তার ফ্রান্স ইংল্যান্ডে হাজার হাজার বাঙালি মেয়ে দেয়, তার মোবাইল নাম্বার দিয়ে রাখছে, ইমুতে কাজ করা হয় কয়। তোদের মুসলমানি তো তখন কই যায় হারামজাদারা। আজকে ফেসবুকে একজনের এটা দেখলাম, কয় যে ভাই আমি তো মিশা কথা কয়ে এখানে বেনিফিট খাই।
বেনিফিট খাই মিছা কথা কইয়া। এখন আমি যদি অন্য লোকের সাথে মিছা কথা কই তাহলে কি গুনাহ হবে কিনা? ওরে শালার ইসলাম তাগো। বুঝতে পারছেন? উনি ফেসবুকে পোস্ট দিছে এটা। তারপর সীমান্তে যাবেন কেন? আপনি যদি চুরি ডাকাতি নাই করেন, সীমান্তে যাবেন কেন? ভাই ফরিদ ভাই আপনি গেছিলেন সীমান্তে কখনো? বহুবার গেছি। হ্যাঁ? বহুবার গেছি, সীমান্তে বৈধভাবেও গেছি, অবৈধভাবেও গেছি। আসছি গেছি। জামালপুর তো বর্ডার জেলা, জামালপুর তো বর্ডার জেলা। এখন ফরিদ ভাই আমি ছোট ভাই কাল ২ তো বার ওখানেই গেছি। কাটছে। আমি ভাই জি, ২ বার গেছি। আমি বর্ডারে ভিসা নিয়ে পার হইছি। এরপরে ২ বার গেছি আসলে এমনি দেখতে। কিন্তু সীমান্ত থেকে বহু দূরে। প্রায় আপনার ধরেন আমার মনে হয় ১-১৫০-২০০ গজ দূরে। মানে যেইখান পর্যন্ত নিরাপদ সেই জায়গায় গেছি আমি দেখতে। কিন্তু তোমরা কাঁটাতারের বেড়া ফাঁক করে যাইবা কেন ভাই? যে জায়গাটা ব্লকই আছে। যাওয়ার তো দরকার নাই। আপনি দেখি কত ভারতীয় গরু ছাড়া আপনার চলে না, আটা ছাড়া চলে না, চিনি ছাড়া চলে না, লবণ ছাড়া চলে না, লুঙ্গি ভারতীয় লুঙ্গি না হইলে চলে না। আবার রসগোল্লা খাইতে হিন্দু দোকানের রসগোল্লা ছাড়া চলে না। চলে না। বসের মিষ্টি খাইতে হইব আপনারে। হিন্দি হ্যাঁ, ফিল্ম দেখতে হইব ভাই আপনারে। ভাই আমি আর লোভটা সামলাইতে পারতেছি না, ৩০ সেকেন্ড নেই। সেটা হিন্দুর দোকানে খাওয়া যাবে না, হিন্দুর দোকানে চাল ডাল নেওয়া যাবে না। বুঝছাস? এটা যাবে না, হারাম। এই সন্ধ্যা বিকেল বেলা মধুঘোষের মিষ্টিটা একটু আনিস। এটা মিষ্টিটা। হলো মৌলবীদের ফতোয়া। হ্যাঁ। কিন্তু না ফেয়ার ঘোষের এন্ড লাভলি লিভার ব্রাদার্স বাংলাদেশে আছে। হুজুর দেখছি আমি কিন্তু আমি একসময় ডিপার্টমেন্টাল স্টোর দোকান করতাম। হুজুর দাড়ি এই বড়, বড় কালা, কালা। কয় ভাই ইন্ডিয়ান ফেয়ার এন্ড লাভলিটা আছে কিনা? ফেয়ার লাভলি আছে কিনা? হ্যাঁ, কয় এইটা একটু মালিশ করুন। বুঝতে পারছেন? এই হচ্ছে যে আমাদের চরিত্র ভাই। এখন আপনি যদি সীমান্তে একজন না, ভারত এগুলো প্রত্যেকটা কাজ করবে আপনার প্রেসার করার জন্য। আর ভারত এগুলো কেন করতে জানেন? ওই যে ২৬ লাখ কইছেন যে আমার দেশে আছে, ভারত চাইতে যে আপনারাও তো ২৬ জন পাঠান বাইন্দা। ভারতের টেকনিক হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড এ। আর ভাই একটা কথা ভাই এক জায়গায় ছাইড়া দিয়ে গেছে একদম লেটেস্ট ইনফরমেশনটা দিই। ভাই পাইক্যাদের কথা কইছে না? যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ডাইকে নিয়ে, "ও মাই গ্রেট ফিল্ড মার্শাল, মাই গ্রেট ব্রাদার" কয় না? এই পাইক্যারা গত ১ সপ্তাহ আগে জাতিসংঘের মাধ্যমে বেলুচ আর কি আরেকটা জানি সংগঠন আছে। এই ২ টা সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার জন্য চেষ্টা করছিল। চায়না সাপোর্ট করছে। আমেরিকা যায় ওখানে দিছে বাগড়া। কারণ আমেরিকা স্থায়ী পরিষদের সদস্য চায়না। হয় যে বেলুস আর ওই সংগঠন দুইটারে আমেরিকা অলরেডি সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখছে। জাতিসংঘে গেছে আর হাতে দেয় না। আমেরিকা দেয় না। এই সে আমেরিকা। ওটা ভাইয়া ওই কথাটা ছাইড়া গেছিল যে পাইক্যাদের অবস্থা ওইরকম আর কি। যে ওই যে যাবে আমেরিকা নিজ কাজেই ব্যবহার করবে। আমেরিকা যেমন এখন আমগরে ব্যবহার করতে সোবা বানাইয়া ছাইড়া দিব আমাগরে। চোপা বানাইয়া। তো ভারত যে মাঠটাছে ভাই, আমি আপনারা কেউ আমরা গাইল দেন, যা দিবেন দেন। আমার কথা ক্লিয়ার। আমি ভারতের বর্ডারে চুরি করে যামু কেন? প্রয়োজনে যামু না। ঝাড়ফুঁক দিয়া ট্রিটমেন্ট করুন দেশে। ভারতের হাসপাতালে যামু কেন? চায়নাতে যামু। আমাদের তো বলে বহুত পাকিস্তানে যামু, তারপরে আপনার সিঙ্গাপুর যামু। ইন্ডিয়াতে যামু না। এইটাতে আসেন। কোন মুভি দেখুন না। আমি গত দিনও কইছিলাম যে আল্লাহর হস্তে সবাই মিলার নামেন, নামে সব ডিশ এন্টিনার তার কাটিয়া দেন। সব ভারতীয় চ্যানেল চল। আমরা দেখুন না। তাহলে তো শেষ। কি ভাই? ওরা আগ্রাসন কে রাইফেল দিয়া করছে, ওরা আগ্রাসন তো করছে আপনার করে অ্যাডভার্টাইজ দেখাইয়া। এখন আপনারা ইন্ডিয়ান ফেয়ার এন্ড লাভলি খোঁজেন, ইন্ডিয়ান তেল খোঁজেন, ইন্ডিয়ান সাইল খোঁজেন, কারণ ওইটা হালাল। আমাকে কি শোনা যাচ্ছে? জি আপনাকে শোনা যাচ্ছে মাসুদ ভাই। আমার ওই যে বলছি না বিদ্যুৎ নেই, আমার এখানে বেশ সমস্যা অ্যারাইজ করতেছে। লাইভটা শেষ করে ফেলবো। আমি ফরিদ ভাইয়ের কাছে একটু যেতে চাই এই প্রসঙ্গে যে ফরিদ ভাই পাকিস্তান সীমান্তেও চোরাচালান হয়। আমাদের যে সেখানে পাকিস্তানিরা কিন্তু ভারতের ভিতরে ঢুকে না। ওখানে ওরা ওই যে ড্রোনের মাধ্যমে পণ্যটা নিয়ে নেয়, ড্রোন পাঠায়, ড্রোনের মাধ্যমে টাকা পাঠায়, ড্রোনে ওইভাবে করে যেটা দর্শকরা কমেন্টে বলেছে। ওরা ঢুকে না। কিন্তু বাংলাদেশের ভিতর থেকে ভারতীয়রা বাংলাদেশে এসে মালটা দিচ্ছে না কেন? বাঙালিরা ভারতের ভিতরে ঢুকে সে মালটা রিসিভ করতে যায় কেন? ফরিদ ভাই। প্রথমত বাংলাদেশ তো আর কেউ রাস্তায় হাগে মুতে না, তারপরে গরুর মুত খায় না। তো গরুর মুত খাওয়ার দেশ দেখার জন্য একটু যায়, আর একটু সাথে গুলি খাওয়ার জন্য যায়। খুব শখ উঠছে, খায় উঠছে, মরলেই সেল চালায় বেহেস্তে চলে যাবে। ভারতের বিএসএফ এর গুলি কয়দিন পরে দেখবেন ফতোয়া দিব বাংলাদেশ যে ভারতের বিএসএফ এর গুলি আমি লিখে রাখেন আমার কথা, কিছুদিনের মধ্যে ফতোয়া দিবে ভারতের বিএসএফ এর গুলি খায় যে মারা যাবে সে বেহেস্তে গেলে নরমালি তো ১,০০০ বউ পাবে প্রতি মাসে বলছে হুজুর। আর ৭২ হুরি বলবে যে ২০০ বেশি বাবা। ২০০ মাস প্রতি মাসে নতুন ২০০ বউ পাবা।
আর ৭২ জায়গায় ঘুরে হয়তো ৮০, ৯০, ১০০ হয়ে যাইতে পারে। লিখে রাখেন, এটা যদি না বলছে, হয়তো সেটা ৬ মাস পরে বলবে, না ৬ বছর পরে আমার এই কথা মিলবেই, আপনি লিখে রাখেন। তো এরা ফাইজলামি করতে যায়। এদের নিজের জীবনের তো গুরুত্ব এদের কাছে নাই। কারণ এরা না শিক্ষিত, না এরা বর্বর, পালে, পালে গিদড়ের মতো পয়দা হয়। এতে তো চিন্তা নাই। এই যে দেখেন না, সীমান্তে বিএসএফ এর সাথে গিয়ে পাহারা দেয়। তোর কাম ওইটা? আচ্ছা, ভারতের কয়টা নাগরিক আসতে দেখছেন বিএসএফ এর সাথে আসতে? এখানে বিজিবির সাথে বাংলাদেশের বাঙ্গুরা পাহারা দেয়। আবার এই দেশের ওই যে সাদা শকুনটা আছে না? এরকম ভুরু সাদা, তারপর দাড়ি সাদা, উপরে নিচে সব সাদা। যদি বয়স হতো না কিন্তু। ওই যে বিএনপির নেতা বলে না? কয়, "আপনি যত ভাব দেখান, আপনি কিন্তু আমার চাইতে ৭-৮ বছরের ছোট।" এটা কিন্তু বলে এরা আবার। তো এই সাদা শকুন কি বলছে শুনছেন তো? যে, "আমাদের পুশিন ঠেকাইতে আমাদের সীমান্তে কাঁধে কাঁধ মিলিয়ে পাড়া দিতে হবে।" তুই যাস না কেন? তোর পোলা যায় না কেন? তোর বউ যায় না কেন? জামাতের নেতাদের বউরে পাঠায়, পোলারে পাঠায়। এই যে জজবা পয়দা করেছে মরার জন্য। এদের খায়েশ কি? এদের না আছে নিজের কাণ্ডজ্ঞান? এদের লিঙ্গজ্ঞান আছে কিনা সন্দেহ নাই। লিঙ্গজ্ঞান থাকলে মাদ্রাসায় তো এত বলাৎকার হইতো না। ওই জ্ঞানও এদের নেই। তো এরা বর্ডারে কেন যায়? কারণ হলো এরা নিজেকে ধরাকে সরাজ্ঞান করে। আর শতভাগ ঝুঁকি নেয়। ভারতের একটা লোকের আজ পর্যন্ত শুনলাম না যে গুলি খেয়ে মারা গেছে। একটা দেখলাম না গুলি খেয়ে মারা গেছে। সব মরে বাংলাদেশী। সেটা মুসলমান হোক আর হিন্দু হোক, সব বাংলাদেশী চোরাকারবারি মরে। কারণ কি? কারণ এদের জীবনের প্রতি এদের কোনো মায়া দয়া নাই। না নিজের প্রতি আছে, না আইনের প্রতি শ্রদ্ধা আছে। মানে শকুন মরা খাইলেও নাকি পাখা দিয়ে ঢেকে খায়। ওই ভারতীয় যারা চোরাকারবারি পাখা দিয়ে ঢেকে খায়। আরে ভাই, এরা গরুটা পর্যন্ত তারের উপর দিয়ে দেয়, নাহলে মাটির নিচ দিয়ে দেয়। নিজেরা আসে না। এরা গরু পাঠায় দেয়, কিন্তু নিজেরা আসে না। আমি কসবা সীমান্তে দেখেছি। কোন কারণে আমার কসবা যেতে হয়েছিল। একদিন দাঁড়ায় আছি। দেখি ওমা পাহাড়ের উপর থেকে ওই ভারতীয়রা, এটা আপনাকে বলতেছি আমি ৯৫-৯৬ সালের ঘটনা। তো ওই পাহাড়ের উপর থেকে বস্তা পাঠায় দেয়। গড়ায়, গড়ায় বাংলাদেশ সীমান্ত করে। একটাও ভুলে ভারতীয় বাংলাদেশ সীমানা পার করে না, এখনো না। এই যে আমি বললাম তো যে আমি কয়েক বর্ডার দিয়ে বৈধভাবেও গেছি, বৈধভাবে তো গেছি, অবৈধভাবেও গেছি। অবৈধভাবে আসছি। আমরা দেখেছি একটা ভারতীয়কে আপনি কোনোভাবেই আসতে দেখবেন না আপনি। আপনি দেখেন ভারতের কয়জন লোক নেতা বলছে যে, এই যে আমি বাংলাদেশীদের প্রতিবাদে বাংলাদেশী কাপড় পরলাম, আমার বউয়ের ব্রাটা পরলাম, শাশুড়ির পেটিকোটটা পরলাম, বা আমার নিজের এটা পরলাম। কিন্তু বাংলাদেশে বিএনপিরা বলেছে। বাংলাদেশে বিএনপি নেতা কিন্তু প্রকাশ্যে এসে ভারতীয় কাপড় পরেছে। কিন্তু এই ভারতে তেল আনার জন্য আবার হাত পেতেছিল এই বিএনপি সরকার, এই রিজভীর সরকার। আমরা দেখেছি। তো আপনি যেটা বললেন যে আমরা সীমান্তে আমাদের কোনো দায় নাই। নিজের প্রতি আমরা দয়া করতে জানি না। আমরা হচ্ছি বর্বর, অশিক্ষিত, উদাসীন, মূর্খ। সেইজন্যই আমরা সীমান্তে গিয়ে যাই আর মরি। এবং সেই সাথে দারিদ্র। আমরা বলি না যে ভারতের লোক না খায় থাকে, আসলে দরিদ্র আমরাই। আমি তো আপনার চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, আমার চ্যানেলেও বলেছি। আমাদের ১ থেকে ১.৫ কোটি মুসলমান অনুপ্রবেশকারী ভারতে। আপনি একটা দেখান ভারতের হিন্দু বাংলাদেশে কারো বাড়িতে বুয়াগিরির কাজ করে, একটা। পাবেন না আপনি। আমরা কত বড় বেহায়া আপনি দেখেন না? ফেলানির জন্য ওই যে দাদা যে কথাটা বললেন, ফেলানির জন্য ফেলানির মা, বাবা, খালা, ফুফু, চাচা, পড়শি, নালাতো ভাই, খালাতো চিৎকার হাই হোসেন, হাই হোসেন করে। তাহলে ১ কোটি যে ওইখানে পইড়ে আছে, তাদের আপনি সীমান্তে বসায় রাখেন কেন? তাদের পানি খাইতে দেন না, ভাত খাইতে দেন না, পাহারা দেন, ঢুকতে দিবেন না, নিজের দেশের নাগরিক। কত বড় ভন্ড দেখেছেন? ভন্ডামির একটা লিমিট থাকা উচিত। আরে এখন যদি তুই বলতি যে আমরা রোহিঙ্গার জায়গা দিছি, শালা অন্য দেশের লোক, আর আমার দেশের লোক ওই দেশে থাকবে। আমি আমার দেশের লোক নিয়ে এসে করব। এগুলো না বলবে। তা নাকি উল্টা বন্ধ করতে দেয়। কত বড় ভন্ড। চুরি করবে ভারতে, খাবে ভারতে, থাকবে ভারতে, টাকা পাঠাবে ভারতে, বাংলাদেশে। সারাদিন ভারতের বিরুদ্ধে বলতে হবে। এটা আমাদের খাচিলতে পরিণত হয়েছে। ওই যে বলেন না সীমান্তে যাই, এটা আমাদের খাচিলত। খাইচ্চত বুঝেন? খাইচ্চত। এটা আমাদের স্বভাব। মানে আমরা মানে উজাব, আমাদের কথা আছে না যে উজাবই আমরা। দেখেন না আপনি? বন্যার পানি আসলে কিন্তু তিতপুটি, মলা, ঢেলা, চেলা, চান্দা এগুলো বেশি উজায়। তা আমরা তো মলা ঢেলার মতো রুই কাতলা না। তাই উজানি বেশি শখ উঠছে আমাদের গুলি খেয়ে মরার। তাই আমরা সীমান্তে যাই। আর মরবো পালে, পালে, দলে, দলে আমরা মারা যাবো। প্রতিদিন এই যে আপনি যে উদাহরণ দিলেন যে এত বড় ঘটনা, তারপরেও সীমান্তে যায় মরবার জন্যে। শুধু তাই না, এত যে ঘটনা ঘটতেছে এরপরেও বাংলাদেশীরা ভারতে চলে যাইতেছে চাকরির জন্য। লজ্জা নাই আমাদের। না এই দেশে লজ্জা আছে, না দেশের মানুষের লজ্জা আছে, না মুসলমানের লজ্জা আছে, না আমাদের রাষ্ট্রের লজ্জা আছে, না সরকার যারা চালায় তাদের লজ্জা আছে। আমাদের ন্যূনতম লজ্জাবোধ আমাদের নাই। কিন্তু আমরা যখনই সুযোগ পাই একবার ফেলানি নিয়ে চিকরি করব। আরেকবার ভারত যুদ্ধের ভয় দেখাবো। এটা আমাদের খাসিলত, খাচ্চত। এটা করবোই, করতে হবেই। আর ওইখানে যাবো, আমরা মরবো, আর জামাতিদের কথা বলার সুযোগ করে দিব। আচ্ছা, আপনার ওখানে যাওয়ার দরকারটা কি বর্ডারে আপনার? যে ভারতের প্রতি এত ঘৃণা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দেখেছেন তো যে দীনেশ ত্রিবেদী যখন আসছে সবার আগে কি প্রশ্ন করছে মনে আছে তো? স্যার আমরা ভিসা কবে পাবো?
যে ভারতের নাম ঢাকা না দিল্লি, ঢাকা যাব না। আজকেও দেখলাম মৌলবীরা বলেছে যে ভারতের কিছুই আমরা নিব না। বাদ দে না বে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে বিচ্ছিন্ন করে দাও। বলো আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখবো না। দেখি মৌলবীদের এতিমখানা কিভাবে চলে এটা একটু দেখতাম। এই যে মৌলবী ভাইজান ভাইজান মৌলবীদের যে পাঞ্জাবি সেটাও ভারতের সুতাই তৈরি। জি, শুধু তাই না, আমাদের গার্মেন্টস এ যে কেমিক্যালটা আসে গার্মেন্টস এ সেইটাও নাকি ভারত থেকে আসে। শুধু তাই না, কাঁচামরিচটাও ভারতের আসে। শুধু তাই না, মুখী আছে না কচুরমুখীটাও ভারতের। শুধু তাই না, ইদানিং ফুল আসে যশোর থেকে, বলে যশোর আসলে ওটাও ভারত থেকে আসে। কি আসে না ভারত থেকে? কি আসে না? এখন এইটা বললেই তখন আমাদের বলবে আমরা ভারতের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, আমরা হিন্দুর দালাল। মানে যাহা মনের মাধুরী মিশিয়ে বলতে পারে। যারা আমারে গালি দিতেছে, আমি বারবার বলেছি যে নিজের বোন বিয়ে দিছে, খালা বিয়ে দিছে, ফুফু বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে ভারতে, সে আমারে কয় আমি ভারতের দালাল। আলাপ শুনছেন? আলাপটা শুনেন। এই হলো অবস্থা। যে ভারত থেকে মাগনা চিকিৎসা করে আসে, সে আইসা আমারে বলে আমি ভারতের দালাল। এই যে এত ভারত বিরোধী আপনি দেখেন, আপনি কি জানেন? আপনার চ্যানেলেও বলেছি সেটা ২ চ্যানেলে দেখাইছে। একটা হলো কলকাতাতে দেখাইছে, একটা হিন্দি চ্যানেল আপনি যান আমজনতার। সেখানে তারা এটা আমাদেরকে ডাব করে দেখাইছে তারা। এই বাংলাদেশের লক্ষ, লক্ষ মানুষ বিনা চিকিৎসা, বিনা টাকায় চিকিৎসা করে আসে ভারত থেকে। সব বন্ধ হয়ে গেছে এখন। এইজন্য বলে যে ভিসা বলে না, ভিসা কেন বলে? আজকে দেখেন আপনি বর্ডারে কত কোটি টাকার ব্যবসা হইতো বন্দরে, সেগুলো এখন বন্ধ। বাংলাদেশে অনেক শিল্প শুধুমাত্র ভারতে মালামাল দেওয়ার জন্যই। বাংলাদেশে প্লাস্টিক, আপনি জানেন এই যে যত সীমান্ত হাট বসে এবং সরাসরি বন্দর দিয়ে ভারতে চলে যায়, বাংলাদেশে প্লাস্টিকের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের প্রায় ১৭ থেকে ১৮ টা আইটেম ভারতে ব্যাপক চাহিদা রয়েছে। এগুলো আমাদের বন্ধ হয়ে গেছে। আপনি জানেন কতগুলো কুটির শিল্প বন্ধ হয়ে গেছে? আরে ভাই চোরা কারবারি করে যে ভাত খাইতো সেটাও বন্ধ হয়ে গেছে। আর ওই যে বললেন না কেন যায়, আরেকটা কথা বলি, শেষ কথা। এর উপরে থুতু দিলে নিজের গায়ে পড়ে। কারণ আমি তো বাংলাদেশী। সেটা হলো বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সীমান্তবর্তী মানুষগুলো বাংলাদেশ সরকারের সাথে কোন সম্পর্ক নাই। এরা খায় ভারতের, পরে ভারতের চোরা কারবারি করে তাদের ভাত, পেটের ভাত জোটে। তাই ওখানে জীবনের ঝুঁকি নিয়ে মরতে যায়। এটা আমাদের বাংলাদেশের সরকারের জন্য লজ্জা, রাষ্ট্রের জন্য লজ্জা, মুসলমান যারা দাবি করে তাদের জন্য লজ্জা। জি, ধন্যবাদ।